আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা বোর্ডের লেখা একটু কমেন্টে জানিয়ে দেন যে আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। একটু কমেন্টে জানিয়ে দেন সবাই। কেমন আছেন স্যার? হ্যাঁ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? জান্নাতুল তুলি। তারপরে হচ্ছে সাকিবা খাতুন বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যাই হোক, আমরা আজকে আর দেরি না করি সরাসরি ক্লাস শুরু করে দিই। আমাদের সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে অনেকেই মনে করে কঠিন একটা টপিক। এবং সত্য বলতে কিছু অংশ টপিকের কিছু তো গুরুত্বপূর্ণ আছে, কিছু কঠিন অংশ আছেই। সে অংশগুলো দেখবো। তোরা তার আগে একটু আমাকে কমেন্ট করে জানান যে বোর্ডে আমার লেখাটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। একটু একটু কমেন্টসে জানিয়ে দিবেন সবাই, হ্যাঁ? না, আমার এখানে অনেক গরম, এত ঠান্ডা এখানে নাই। সারা বাংলাদেশে কি সব জায়গায় গরম থাকবে? আর আমি তো এসি রুমে থাকি, এখানে সবসময় আবহাওয়া একই রকম থাকে। আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তী অংশে যাই। দেখি আমাদের এখানে কি কি আছে। আচ্ছা, আপনারা একটু বলেন যে বোর্ডের লেখাটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। আমি একটু জুম করছি। এরপরে আমরা সেম অংশগুলো আস্তে আস্তে করে ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সে অংশ করবেন, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা একটু ক্লাসটি শুরু করব। তো আমরা সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এই অংশটার প্রথম দিকে একটা কথা বলে নেই আগেই। প্রথম দিকে অর্থাৎ ক্লাসটি 5 মিনিট গেলে যতটুকু বসবেন বুঝবেন, 10 মিনিট গেলে তার থেকে বেশি বুঝবেন, 15 মিনিট গেলে আরো বেশি বুঝবেন। মানে এই টপিকটা এরকমই। এই টপিকটা হুট করেই প্রথমে আপনি সব বুঝবেন না, বাট আস্তে আস্তে দেখবেন টপিকটা ইজি। তো আগে থেকেই কেউ হুট করে সব বোঝার চেষ্টা করবেন না, মাথা গরম করবেন না। চুপচাপ ঠান্ডা মাথায় আমি কি বলি শুনতে থাকবেন, হ্যাঁ? ঠিক আছে। তারপরে নিজেরা বোঝার চেষ্টা করবেন, সেভাবে করে আমরা উত্তর করার চেষ্টা করব, ওকে? তো আমরা যদি দেখি, বলছে সেম ওয়ার্ড মানে একই শব্দ, যে কোনো শব্দ ইউজড ব্যবহার করা হয় অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। তো বিভিন্ন পার্টস অফ স্পিচ, যেমন নাউন হতে পারে একই শব্দ, প্রোনাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, প্রিপোজিশন হতে পারে, কনজাংশন হতে পারে, ইন্টারজেকশন হতে পারে, বিভিন্ন শব্দ হতে পারে। আচ্ছা, প্রথমেই আসেন স্যার, আমরা দেখে আসি অ্যাবাউট শব্দটা। আচ্ছা, অ্যাবাউট শব্দটা হচ্ছে মূলত প্রিপোজিশন। আবার বলি, অ্যাবাউট শব্দটা কি? মূলত প্রিপোজিশন। বাট প্রিপোজিশন যদি একা থাকে শেষে, তো প্রিপোজিশন যদি শেষে শেষে একা থাকে, শেষে একা থাকলে, প্রিপোজিশন শেষে একা থাকলে তাকে অ্যাডভার্ব বলে। কি বলে স্যার? অ্যাডভার্ব বলে। কোন প্রিপোজিশন যদি দেখেন সেন্টেন্সের শেষে একা আছে, উইদাউট ইন্টারগেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স আবার একা থাকে, বুঝতে পারছেন? লেখা থাকে হোয়াট আর ইউ ওয়েটিং ফর, লাস্টে ফর, তখন ওটা প্রিপোজিশনে থাকে। বাট ইন্টারগেটিভ সাইন নাই এরকম জায়গায় যদি প্রিপোজিশন শেষে একা থাকে, তাহলে তাকে অ্যাডভার্ব বলে। কথাটা মনে থাকবে স্যার? কি বলছি? শেষে একা থাকলে কি সেটা? এই অ্যাবাউট মানে প্রিপোজিশন, সেটাকে বলবো অ্যাডভার্ব। আমি পেজ নাম্বার অলরেডি একবার বলছি, আবার বলবো একটু পরে স্যার, একটু পরে আবার বলবো, বুঝতে পারছেন? আমি পেজ নাম্বার বলছি, আবার একটু পরেই বলবো, সমস্যা নাই, একটু অপেক্ষা করেন। আপনাকে এখন বলবো, 5 মিনিট 3 মিনিট পরে আরেকজন এসে বলবে আবার, একটু অপেক্ষা করেন। আচ্ছা, তাহলে দেখেন হি ইজ ওয়াকিং অ্যাবাউট, সে চারিদিকে হেঁটে বেড়াচ্ছে। তাহলে অ্যাবাউট শেষে একা বসছে, কি হবে এটা? আমার সাথে রেসপন্স করেন কিন্তু, হ্যাঁ? তাহলে অ্যাবাউট শেষে একা বসছে, এটাকে কি বলবো? অ্যাডভার্ব। প্রিপোজিশন একা বসছে। আর নামে প্রিপোজিশন মানে কোন নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। ঠিক নিচেরটাই দেখেন, হিম একটা প্রোনাউন, তার পূর্বে বসছে অ্যাবাউট, তাহলে এটাকে বলবো প্রিপোজিশন। নাউন বা প্রোনাউনের পূর্বে বসলে তাকে বলবেন প্রিপোজিশন, আর একা বসলে শেষে সেটাকে বলবো অ্যাডভার্ব। কথাকে ক্লিয়ার বুঝতে পারছেন? আমাকে একটু বলেন যে এইটুকু বুঝতে পারছেন কিনা ক্লিয়ার। এই যে নিচে কথাগুলো লেখা আছে, যদিও আমি নিচের দিকে উদাহরণ দেখব।
এক নাম্বার প্রশ্ন দেখেন, বলছে হি টোল্ড আস, সে আমাদেরকে বলেছিল অ্যাবাউট দ্য ব্যাটেল। তাহলে দ্য ব্যাটেল দা দিয়ে শুরু হয়েছে মানে নাউন, আর নাউনের পূর্বে বসছে মানে এটা প্রিপোজিশন। ওকে, কি বলছি, নাউনের পূর্বে বসলে বা প্রোনাউনের পূর্বে বসলে সেটাকে বলে প্রিপোজিশন, এই জন্য এটা হবে প্রিপোজিশন। আর একা বসলে তাকে কি বলবো, অ্যাডভার্ব। যেমন আমি যদি কাউকে বলি আই লিভ ইন ঢাকা, তাহলে ঢাকার পূর্বে ইন আছে মানে প্রিপোজিশন। আর যখন কাউকে আপনি বলবেন কাম ইন, ভিতরে আসো, এই ইন একা আছে, সাথে আর কিছু নাই, ওটাকে বলে অ্যাডভার্ব। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? এইটুকু ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু অবশ্যই রেসপন্স করবেন। ক্লিয়ার হইলে ক্লিয়ার লিখবেন বা সি লিখবেন, এইটুকু তো কষ্ট হওয়ার কথা না, শুধু সি লিখে দিয়েন যে স্যার ক্লিয়ার, এইটুকু। ওকে, কারণ আপনারা রেসপন্স না করলে আমি পরবর্তী অংশ যেতে একটু মানে ধীরবোধ হয়ে যায়, যে আপনার প্রশ্ন করবেন সেই হিসাবে আসবেন। আচ্ছা, পরের প্রশ্ন দেখেন কি বলছে স্যার। পরের প্রশ্ন অ্যাবভ, এটা একটা প্রিপোজিশন। আবার বলি, অ্যাবভ মানে কি স্যার, উপর, এটা একটা প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন যদি সেন্টেন্সের কোথাও দেখেন যে একা থাকে তাহলে আমরা বলি অ্যাডভার্ব। তবে এখানে আবার একটা কথা আছে স্যার, দেখেন অলরেডি আর একটা প্রিপোজিশন পূর্বে আছে, সেটা কি, ফ্রম। এখন আপনারাই চিন্তা করেন, ফ্রম যেটা আছে, এই যে ফ্রম, ফ্রম একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে কি বসে, নাউন অথবা প্রোনাউন, তাই না? তাহলে প্রিপোজিশনের পরে বসে নাউন অথবা প্রোনাউন। এখন খেয়াল করেন, ফ্রম এর পরে বসছে, তাহলে এটা কি অ্যাবভ, কি কোনো প্রোনাউনের নাম? না, প্রোনাউন তো আমাদের মুখস্থ আছে, হি, শি, দে, ইট, ওয়ান, এইগুলা। তাহলে ফ্রম এর পরে, প্রিপোজিশনের পরে বসছে মানে এটা কি, এই যেখানে লেখা আছে এটা নাউন। বুঝছেন আমার কথাটা? আচ্ছা, পরের টপিকটা আসেন, অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝালে তাকে অ্যাডজেক্টিভ বলে। নিশ্চয়ই আপনাদের ডেফিনেশনটা মনে আছে। ওকে, আগের ক্লাসগুলো আমাদের গ্রুপে পাবেন, ফিচার অপশনে পাবেন, অন্যদের হেল্প নেবেন প্রয়োজনে, বা আমি হেল্প করব, বা আমাদের পেজে মেসেজ দিয়ে, সমস্যা নেই। আপাতত এই ক্লাসটা নিয়ে করি, শেষে আমি সময় দিব আপনাদের কোনো প্রশ্ন থাকলে। হ্যাঁ, আচ্ছা, এখন খেয়াল করেন, তাহলে নাউন কেন হয়েছে, কারণ প্রিপোজিশনের পরে বসছে আর একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে যে চান্দুই বসুক সে সবসময় নাউন হবে, তাহলে এটা নাউন। আচ্ছা, দ্বিতীয়টা দেখেন, বলছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কেন বলতেছি, বলছে রিড দ্য অ্যাবভ সেন্টেন্স, মানে উপরের সেন্টেন্সটি পড়ো। তাহলে এই সেন্টেন্সের অবস্থান নির্দেশ করছে অ্যাবভ দিয়ে। হ্যাঁ, আমরা বলছি এই সেন্টেন্স এটা একটা নাউন, আর এই সেন্টেন্সের অবস্থা বুঝাইছে অ্যাবভ মানে উপরের বাক্য। এই যে দেখেন পাশে বাংলা লেখা আছে উপরের বাক্য, তাহলে বাক্য একটা নাউন আর সেইটার অবস্থাকে বুঝাইছে, তাই এটাকে বলছি অ্যাডজেক্টিভ। পরেরটা দেখেন, এই যে সেম দেখেন, দ্য হেভেন্স, হ্যাভেন্স যেটাকে আমরা বলি স্বর্গ, আর অ্যাবভ মানে ভার্বের পরে প্রিপোজিশন শেষে একা আছে। আমরা মাত্রই পড়ছি প্রিপোজিশন শেষে যদি একা থাকে সেটাকে কি বলবো, অ্যাডভার্ব। মনে আছে না, প্রিপোজিশন সেন্টেন্সের শেষে এখানে একা আছে, দেখেন অ্যাবভ, এই জন্য এটা হচ্ছে কি অ্যাডভার্ব। ওকে, আর শুধু প্রিপোজিশন, প্রিপোজিশন কোথায় বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে। এইবার যে অ্যাবভটা দেখেন, অ্যাবভ লেখা আছে এইখানে, এই অ্যাবভের পরে দা সিভিল ল, দা বসে কার পূর্বে, নাউনের পূর্বে, আপনারা জানেন। তাহলে এখানে এটা নাউন, আর নাউনের পূর্বে যেহেতু অ্যাবভ বসছে তাহলে এটাকে বলবেন এবার কি, অ্যাডজেক্টিভ, ও সরি প্রিপোজিশন। কি বলবো এটাকে, প্রিপোজিশন। দ্য অ্যাবভ, এখানে বলছে দ্য মোরাল ল ইজ অ্যাবভ দ্য সিভিল ল। ওকে, আচ্ছা, সাজেদুল ইসলাম বলছে ক্লাসগুলো ধারাবাহিক বলে ভালো হতো। ধারাবাহিক ভাবে হলে অনেক ভালো হতো। ধারাবাহিক বলতে আপনি কি বুঝাচ্ছেন আমি বুঝি নাই। টপিক ওয়াইজ যেটার পরে যেটা আপনাদের মনে হবে গুরুত্বপূর্ণ, আমাদের জন্য সহজ হবে, সেভাবেই যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত স্যার ক্লিয়ার বুঝতে পারছেন কিনা, এই নিয়মটা বুঝতে পারছেন? এই যে চারটা মনে থাকবে না, প্রিপোজিশনের পরে বসলে নাউন, প্রিপোজিশন সেন্টেন্সে ভার্বের পরে একা থাকলে তাকে বলবো অ্যাডভার্ব, প্রিপোজিশন কোনো নাউনের পূর্বে যদি বসে থাকে ওই নাউনের অবস্থা যদি বোঝায়, দোষ গুণ যদি বোঝায় তাহলে সেটাকে বলে অ্যাডজেক্টিভ। প্রিপোজিশন কোনো সেন্টেন্সের শুরুতে বসে যদি তুলনা করা বোঝায় সেটাকে আবার বলি প্রিপোজিশনই। যেমন এখানে অ্যাবভ দিয়ে তুলনা করা বোঝাইছে যে মোরাল ল হচ্ছে সিভিল লর ঊর্ধ্বে, তাহলে মোরাল লর সাথে এই সিভিল লকে তুলনা করা হয়েছে। ওকে, আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে বলেন তো। আচ্ছা, অনেকে একটা নিয়ম মুখস্থ করেন, আপনারা দেখেন সেই নিয়মটা এখানে লেখা আছে, সেটা কি, ট্রেডিশনাল গ্রামার মানে ঐতিহাসিক গ্রামারের নিয়মে প্রিপোজিশনের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে তাকে নাউন হবে, দুইটা মাত্র ওয়ার্ড থাকলে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ওই নিয়ম মুখস্থ করতে কেউ যাবেন না দয়া করে, তাহলে বিপদে পড়বেন। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা স্যার, আমাকে একটু কমেন্ট করেন সবাই যে স্যার এই পর্যন্ত ক্লিয়ার। ওকে, ফার্স্ট পেজ থেকে শুরু হলে ভালো হতো না, ফার্স্ট পেজে থেকে শুরু করা যাবে না,
কারণ আমরা প্রথমে নাউন, তারপরে প্রোনাউন, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে ভার্ব, এভাবে করে শুরু করছি। এটা সেভাবে যাচ্ছে, টপিক ওয়াইজ যাচ্ছে। ফার্স্ট পেজের পরে সেকেন্ড পেজ এটা করতে যাবেন না, তাহলে বিপদে পড়বেন নিজেই। আপনারা এই ফলোটা করেন দেখেই সমস্যা। আপনার নাউনের পরে প্রোনাউন করবেন, প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ করবেন, ওকে, অ্যাডজেক্টিভ পরে ভার্ব করবেন, ভার্বের পরে অ্যাডভার্ব করবেন, এরপরে প্রিপোজিশন, এভাবে সিকোয়েন্স অনুসারে আগাতে হয়। বাট আপনি যদি দেখেন প্রথমেই আছে ফার্স্ট পেজে নাউন প্রোনাউন, তারপরে আছে নাম্বার জেন্ডার, এরপরে আছে আর্টিকেল, আপনি এলোমেলো হয়ে যাবেন। কারণ প্রোনাউনের সাথে অ্যাডজেক্টিভ জড়িত, প্রোনাউনের মধ্যে অ্যাডজেক্টিভের 60% আছে, আপনি হয়তো ধরতে পারেন না, এমন হতে পারে, ওকে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আসি স্যার নিয়মটাই দেখেন। পরবর্তীতে একটা প্রশ্ন আসছে, সেটা কি 2 নাম্বার একটা প্রশ্ন। এখানে আপনারা বলেন, এখানে কি বলছে 2 নাম্বার প্রশ্নটার উত্তর কি হইতে পারে? দেখেন, আওয়ার ব্লেজিং কাম ফ্রম, তাহলে ফ্রম একটা প্রিপোজিশন আর তারপরে অ্যাবভ আছে। প্রিপোজিশনের পরে কিছু থাকলে সেটাকে কি বলে স্যার? নাউন বলে। তাহলে উত্তর কি হবে এটার? নাউন, মানে প্রিপোজিশনের পরে বসছে। আচ্ছা, পেজ নাম্বার যারা জিজ্ঞাসা করছিলেন, ঠিক আছে, অ্যাডজেক্টিভ বলছি স্যার এটা, যে নাউনের পূর্বে বসে ওই নাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা যদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। আর এই 3টা জিনিস দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা যদি না বোঝায় তখন তাকে প্রিপোজিশন বলে। প্রিপোজিশন কখনো দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝায় না, হ্যাঁ, বাট অ্যাডজেক্টিভ যেটা, এটা দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝায়। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এর পরবর্তী পেজে যাই আমরা, 235 নাম্বার পেজ, এরপরে 236 নাম্বার পেজে চলে যাচ্ছি। একটু খেয়াল করেন, এখানে কিছু প্রশ্ন আছে, আমি একটু সলভ করব, প্লাস আপনারা এই প্রশ্নগুলো সলভ করা দেখলে আশা করি আপনাদের ধারণাটা ক্লিয়ার হবে, ওকে। একটু সবাই খেয়াল রাখবেন যেন প্রশ্নগুলো সলভ করার সময় আপনি যেন অমনোযোগী না হন, ওকে। কারণ আপনি যদি অমনোযোগী হন তাহলে কিন্তু একটু এলোমেলো হয়ে যাবেন, বুঝতে অসুবিধা হতে পারে। আমি এই জন্য বলছি প্রথম দিক থেকে আস্তে আস্তে যত দূরে যাব তত আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। আচ্ছা, প্রথমেই যে অ্যাবভটা দেখেন, ভার্বের পরে অ্যাবভ একা আছে, অ্যাবভ একটা প্রিপোজিশন, বাট সেন্টেন্সের শেষে সে যদি একা থাকে তাকে বলে অ্যাডভার্ব। কি বলে স্যার এটাকে? অ্যাডভার্ব। এখন খেয়াল করেন, আপনি যখন যতগুলো অপশন দেখতেছেন এর মধ্যে বি নাম্বারে আছে অ্যাডভার্ব, ওকে। না, ডিগ্রির আগে কিছু ক্লাস সবগুলো হয় নাই, যেগুলা ক্লাস হয়েছে আমাদের গ্রুপে আছে স্যার। গ্রুপে ফিচার একটা অপশন আছে, সেখানে পিন পোস্ট করে সাজানো আছে সিরিয়াল অনুসারে এখন পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে। আর কিছু ক্লাস এখন পর্যন্ত আমরা আপলোড দেই নাই, ডাউনলোড দিয়ে রেখে দিয়েছি, সব ক্লাসই পাবেন, সমস্যা নাই, হ্যাঁ। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা আসছে দেখেন, এখানে কি বলছে? দ্য মোরাল ল ইজ অ্যাবভ দ্য সিভিল ল। অলরেডি এটা করছি। এই অ্যাবভ দিয়ে তুলনা করা বুঝাইছে, দোষ গুণ বুঝাই নাই। দোষ গুণ বুঝাইলে বা অবস্থা বুঝাইলে বলতাম অ্যাডজেক্টিভ, বাট যেহেতু তুলনা করা বুঝাইছে, দোষ গুণ বুঝাই নাই, তাই এটাকে বলবো প্রিপোজিশন। 5 নম্বর প্রশ্নটা দেখেন কি বলছে? দা, দা একটা আর্টিকেল, আপনারা জানেন আর্টিকেলের পরে একটা ওয়ার্ড যদি থাকে সেটাকে বলি আমরা নাউন। আবার শুনেন, আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে সেটাকে বলে নাউন, বাট আর্টিকেলের পরে 2টা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, আর্টিকেলের পরে 3টা শব্দ থাকলে প্রথমটা অ্যাডভার্ব পরেরটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, ওকে। তাহলে এই হিসাবটা একটু, যেহেতু রেকর্ড ক্লাস থাকবে, শুনে শুনে পরে নোট করবেন, এখনই পারতে হবে বিষয়টা এমন না। তাহলে আর্টিকেলের পরে শব্দ আছে কয়টা? 2টা। তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ আর পরেরটা নাউন, ওকে। যদি অ্যাডজেক্টিভ না থাকতো তাহলে সরাসরি একটা থাকতো, তাকে বলতাম নাউন। তাহলে এখানে যে অ্যাবভ দেখতে পাচ্ছেন, তাহলে এই অ্যাবভটা কি হবে স্যার? অ্যাডজেক্টিভ, ওকে। আচ্ছা, আবার দেখেন, আমি সহজভাবে যদি বলি, বলছে অ্যানালাইজ দ্য অ্যাবভ সেন্টেন্স, উপরের সেন্টেন্সটিকে বিশ্লেষণ করো। তাহলে ওই সেন্টেন্সের অবস্থানকে বুঝাইছে কোথায়? উপরে। আর আমরা সহজেই বলছি দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বুঝাইলে তাকে বলে অ্যাডজেক্টিভ। আচ্ছা, পরের সেন্টেন্সটা বলছে ইন হুইচ সেন্টেন্স অ্যাবভ ইজ ইউজড অ্যাজ প্রিপোজিশন। কোন সেন্টেন্সে অ্যাবভ প্রিপোজিশন হিসাবে ব্যবহার করা হয়েছে? এখানে ভার্বের পরে একা আছে, মানে অ্যাডভার্ব। এই সেন্টেন্সে দা এর পরে আছে এবং পরে আর একটা নাউন আছে, নাউন আর দার মাঝখানে থাকলে তাকে বলে অ্যাডজেক্টিভ। এই সেন্টেন্সে দেখেন কাম ফ্রম, ফ্রম একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে বসলে তাকে বলে নাউন। তাহলে এখানে যেটা আছে শুধু এই অ্যাবভ দ্বারা দোষ গুণ বোঝায় না, এটাকে বলবো প্রিপোজিশন, ওকে। না, স্যারের গরম লাগে, সত্য বলতে আমার এখনো গরম লাগতেছে। আমার মুখের দিকে তাকাইলে আপনারা বুঝবেন যে আমি ঘেমে যাচ্ছি, কারণ আমি একটু এসিটা অফ করে রাখছি। হাজার হোক, নিজের বিদ্যুৎ বিল তো দিতে হয় নিজেকেই, এই জন্য। তো যাই হোক, এখন দেখেন এই পর্যন্ত স্যার এই কটা এক্সাম্পল ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান যে এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমরা নেক্সট রুলে চলে যাই, ওকে। পরের নিয়মটা আসেন, সেটা কি স্যার? আফটার। আফটার মানে পরে, ওকে। আফটার মানে কি? পরে।
আফটারটা জন্ম হয়েছে প্রিপোজিশন হিসাবে, কি হিসাবে? এটা প্রিপোজিশন হিসাবে তার জন্ম। এখন খেয়াল করেন, আমরা বলছি এই প্রিপোজিশন দ্বারা যদি দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা বোঝায় তাহলে সেটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ। আচ্ছা, যদি সেন্টেন্সের শেষে ভার্বের পরে একা বসে তখন বলবো অ্যাডভার্ব। যদি আর্টিকেলের পরে বসে অথবা ডিটারমিনারের পরে বসে তখন সেটাকে বলবো নাউন। ওকে, আর যদি দেখেন আমরা একটা একটা করে যাই, আফটার এজেস, বুঝছেন আমার কথা? বলছে আফটার এজেস উইল সিং হিজ গ্লোরি, মানে অর্থটা দেখেন, পরবর্তী যুগগুলা তার গৌরব গাথা রচনা করবে। আমরা যদি এখন ধরেন বাংলাদেশের বর্তমানের হট টপিক আমাদের শহীদ উসমান হাদি, এখন আমরা যদি বলি যে উসমান হাদিকে নিয়ে পরবর্তী বছরগুলা তার নিজের গৌরব গাথা অর্জন করবে বা প্রচার করবে বা প্রসার করবে বা রচনা করবে, তাহলে পরবর্তী যুগগুলা, এখানে কি বলছে? পরবর্তী যুগ, এজের সাথে এজ দেওয়া আছে। এখন পরবর্তী যুগ মানে এই যুগের অবস্থাকে বোঝাচ্ছে যে পরবর্তীতে আসতেছে এটা, তাই না? তাহলে এইবার আফটারটা কি হয়েছে স্যার? অ্যাডজেক্টিভ। কারণ কি? এই যে এজেস যেটা, এটার অর্থ যুগ, এই যুগের অবস্থাকে বুঝাইছে। সেই যুগের অবস্থা কি এখন না পরবর্তী? পরবর্তী। এই জন্য এটাকে কি বলছে স্যার? অ্যাডজেক্টিভ। খেয়াল করেন দ্বিতীয় যে প্রশ্নটা বলছে সেখানে কি বলছে? দে অ্যারাইভড সুন আফটার, তারা কিছুক্ষণ পরেই পৌঁছালো। আফটার দেখেন বলছিলাম যে এটা যদি কখনো দেখেন শেষে একা বসছে তখন সেটাকে বলবেন অ্যাডভার্ব, মনে আছে না? তাহলে প্রিপোজিশন শেষে একা বসছে তাই সেটাকে বলবো অ্যাডভার্ব। আচ্ছা, যদি নাউনের পূর্বে বসে তাহলে সেটার নাম হয় প্রিপোজিশন। খেয়াল করেন এবার বলছে শি টেক্স আফটার হার মার্ডার। আপনারা দেখেন এই যে টেক আফটার দেখতেছেন না, এটাকে বলে গ্রুপ ভার্ব। আর গ্রুপ ভার্ব সবসময় এরকম একটা ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত হয়ে তৈরি হয়, যেমন টেক আফটার। আবার যদি দেখেন আমরা যদি বিভিন্ন জায়গায় দেখি ডাই অফ, ডিপেন্ড অন, এরকম সোয়ার ইন, এগুলাকে বলে গ্রুপ ভার্ব বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও বলে। তাহলে টেক্স আফটার হার মাদার মানে সে দেখতে তার মায়ের মতো। এই টেক্স আফটার যেটা বুঝাইছে এটা দিয়ে তার মধ্যে তার মায়ের গুণগুলা আছে, দৃশ্যগত চেহারার মিলগুলা আছে, এই জন্য এটাকে বলছি প্রিপোজিশন। আবার অলরেডি একটা কথা ক্লিয়ার করছি, টেক আফটার এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মুখস্থ করে ফেলবেন। টেক আফটার মানে দেখাশোনা করা না, দেখতে একই রকম হওয়া। ওকে, আচ্ছা, দুইটা সেন্টেন্সকে যদি যুক্ত করে তাহলে সেটাকে বলে কনজাংশন। কি বলে স্যার? কনজাংশন। খেয়াল করেন এখানে একটা সেন্টেন্স আছে যেটাকে ক্লজ বলি, দে অ্যারাইভড, মানে একটা সাবজেক্ট একটা ভার্ব। এখানেও আবার আরেকটা সাবজেক্ট আছে, দ্য ট্রেন হ্যাড লেফট, তাহলে এখানে আরেকটা ভার্ব আছে, এখানে একটা ভার্ব, এখানেও একটা ভার্ব, এখানেও একটা সাবজেক্ট, এখানেও একটা সাবজেক্ট। তাহলে দুইটা সেন্টেন্সের মতো দুইটা ক্লজ আছে, আর এই দুইটা ক্লজকে যখন কেউ যুক্ত করে সেটাকে বলে কনজাংশন। কি বলে স্যার? কনজাংশন। কনজাংশনের কাজ হচ্ছে সবসময় দুইটা অংশকে যুক্ত করা। তাহলে এইটা কনজাংশন হিসাবে ব্যবহার করা হয়েছে কারণ একটা সাবজেক্ট একটা ভার্ব, এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব, এই দুইটা অংশকে সে যুক্ত করছে, তাই তাকে কি বলছি? কনজাংশন বলছি। আচ্ছা, এই কয়টা নিয়ম একটু বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। এই কয়টা নিয়ম বুঝছেন কিনা? ওকে, এই কয়টা নিয়ম বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। ওকে, একজন 6 নাম্বার প্রশ্ন করছে, আমি 6 নাম্বারটা একটু দেখে আসতেছি, তারপর একটু 6 নাম্বারটা আপনি খেয়াল করেন। আচ্ছা, 6 নাম্বারে বলছে কোন সেন্টেন্সের মধ্যে অ্যাবোভ শব্দটা কি হিসাবে ব্যবহার করা হয়েছে? প্রিপোজিশন। আচ্ছা, আমি আপনাদেরকে বলছি অ্যাবোভটা প্রিপোজিশন শুধু এখানে কেন, কারণ এইখানে যে অ্যাবোভ বলছে এই অ্যাবোভটা দোষ গুণ অবস্থা বোঝায় নাই। এখানে যেটা বলছে তুলনা, যে মোরাল ল হচ্ছে সিভিল ল এর উপরে, মানে সিভিল ল থেকে বড়। যদি বলি উপরে মানে এই না যে একটার উপরে আর একটা, এটার মানে কি এই যে স্যার মোরাল ল নিচে থাকে আর তার উপরে সিভিল ল থাকে, বিষয়টা কেমন না? এটা তুলনা করা বুঝাইছি যে মোরাল ল থেকে সিভিল লর ভ্যালুটা কম অথবা বেশি, এইভাবে। এই জন্য এটা প্রিপোজিশন। আর দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা বুঝাইলে তখন বলতাম অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, তো এই পর্যন্ত ক্লিয়ার নিশ্চয়ই বুঝছেন সবাই। আমরা এবার পরবর্তীতে দেখি কি আছে, দেখেন। আচ্ছা, আমরা শুরু থেকে যদি দেখি, আমি স্কিপ করব যেটা আমি অলরেডি ওখানে করে আসছি। খেয়াল করেন আফটার এজেস, অলরেডি এটা আমরা তখন করে আসছি। আফটার এজেস মানে পরবর্তী বছরগুলা, নিশ্চয়ই মনে আছে যে এটা অ্যাডজেক্টিভ, আমি একটু আগে বুঝাইছি, এটা ওখানে ছিল। ওকে, এবার পরের প্রশ্ন দেখুন, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কেম। একটু খেয়াল করেন যে পরবর্তী প্রশ্ন যদি দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ার একটু জানায়েন। আচ্ছা, খেয়াল করেন আমরা যে অংশটা বলছি এখানে কি আছে? দ্য পেশেন্ট ডাইড মানে একটা সাবজেক্ট আর একটা ভার্ব, এটা তাই না? আবার এখানেও দেখেন দ্য ডক্টর একটা সাবজেক্ট আছে আর একটা কি আছে? ভার্ব।
তাহলে দুইটা ক্লজ, এই যে একটা ক্লজ আর এই যে একটা ক্লজ, আলাদা সেন্টেন্সের মতো, তাকে যে যুক্ত করে তাকে কি বলে? কনজাংশন। কি বলে স্যার? কনজাংশন বলে। বুঝতে পারছি? মজুমদার মারুফ, আপনার এখন নিশ্চয়ই বুঝের কথা, এখন বোঝানোর কথা অলরেডি। আর আপনারা যখন আমি বোঝাই তখন দয়া করে অমনোযোগী থাকবেন না, এলোমেলো হবেন না। আবার বলছি, কি বলছি স্যার? দুইটা সেন্টেন্সের মতো যে অংশ তাকে যুক্ত করলে তাকে বলে কনজাংশন। আর যদি নাউনের পূর্বে একা বসতো সেন্টেন্স আকারে এরকম, তখন সেটাকে বলতাম প্রিপোজিশন। আর যদি নাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝায় সেটাকে বলবো অ্যাজেক্টিভ। সবগুলা ঘুরে ফিরে একই টাইপের, আপনি ওইটা না বুঝলে পরের গুলা বুঝলে আবার ওইটাকে আপনি বুঝে ফেলবেন। নিচের গুলা একটু খেয়াল করেন, নিচের প্রশ্নগুলো আমরা একটু দেখি যে পরেরটা কি কি করছে, দেখেন আপনি একটু চেষ্টা করেন বোঝার। আমি যদি আপনি পরের একটু বোঝানোর চেষ্টা করি, অলের বিষয়টা আসেন এবার। অল, আচ্ছা, অল যেটা, এটা মূলত প্রোনাউন। কি স্যার? এটা প্রোনাউন, এটাকে বলে ইনডেফিনিট প্রোনাউন। আবার অল হতে পারে অ্যাজেক্টিভ যদি সেটা নাউনের পূর্বে বসে। আচ্ছা, এখন খেয়াল করেন, আমরা একটা একটা করে আসি। নাউনেরটায় আসি প্রথমে। হি লস্ট হিজ অল, হিজ অল। এই যে হিজ দেখতেছেন, এটাকে বলে ডিটারমিনার। কি স্যার? ডিটারমিনার বা ডিটারমাইনারও বলে অনেকে। তাহলে ডিটারমাইনার অথবা ডিটারমিনার, এরপরে ডিটারমিনারের পরে সবসময় নাউন বসে। কি বসে স্যার? মনে থাকবে, মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার। এখন আপনার মনের প্রশ্ন হইতে পারে, স্যার তাহলে ডিটারমিনার কি? এখন দেখেন, আপনি যদি ডিটারমিনারটা না করেন সিকোয়েন্স অনুসারে তাহলে এটা বুঝবেন না। বাট আমরা ডিটারমিনার বা অ্যাডজেক্টিভের ক্লাসটা করিয়েছি। ডিটারমিনার কাকে বলে আপনি সহজে বুঝবেন। যেমন ধরেন, কেউ যদি বলে করিম ইজ ফ্রেন্ড, মানে করিম বন্ধু, এটা কিন্তু নির্দিষ্ট না। বাট আমি যদি এখানে আপনাকে লিখি মাই, মাই যখন বললাম যে করিম ইজ মাই ফ্রেন্ড, করিম আমার বন্ধু, নির্দিষ্ট করছে না, এটাকে বলে ডিটারমিনার। এখন আমি মাই না লিখে যদি এখানে লিখি হিজ, করিম ইজ হিজ ফ্রেন্ড, তাহলে এই হিজ মানে তার বন্ধু, এটাও ডিটারমিনার। যদি বলি করিম ইজ রহিমস ফ্রেন্ড, এরকম রহিম দিয়ে অ্যাপোস্ট্রফি এস দেই, রহিমের বন্ধু, এটাও ডিটারমিনার। করিম ইজ আওয়ার ফ্রেন্ড, আওয়ার মানে আমাদের, নির্দিষ্ট করছে, এটাও ডিটারমিনার। ওকে, অর্থাৎ যে ওয়ার্ডগুলা নির্দিষ্ট করার কাজ করে তাকে কি বলে? ডিটারমিনার। আর এই ডিটারমিনার কখনো একা বসে না, তার সাথে সবসময় একটা নাউন বসবে। এই জন্য আপনি কখনোই মাইকে একা পাবেন না, দেখবেন মায়ের সাথে একটা নাউন থাকে তারপরে ভার্ব। মাই ব্রাদার, মাই স্কুল, মাই লাইব্রেরি, মাই হাউস, মাই বুক, সাথে একটা নাউন থাকবেই। এখন এখানে যে হিজ দেখতেছেন, হিজ ডিটারমিনার, তাই তারপরে অল যেটা বসছে এটাকে আমরা নাউন বলবো। কি বলবো? নাউন। আমি একটা একটা করে জিজ্ঞাসা করি, কারণ না হলে আপনি একটু পরে আবার অন্যগুলা করবেন, স্যার ওটা বুঝাই দেন। একটা একটা করে আমাকে দ্রুত উত্তর দিয়েন। এটা ক্লিয়ার বুঝছেন কিনা? নাউন, যে হি লস্ট হিজ অল, হিজ ডিটারমিনার, ডিটারমিনার পরে নাউন বসে, মনে থাকবে এটা। পরেরটা আসেন, দেখেন বলছে অল স্পোক ইন হিজ ফেভার, সবাই তার পক্ষে কথা বলে, মানে সবাই নিজের পক্ষে কথা বলে, নিজের কথা নিজে বলে। এখন খেয়াল করেন, যখন বলছে সবাই তার পক্ষে বলে, এখন আপনি বলেন সবাই বলতে কে? সবাই বলতে রহিম হইতে পারে, করিম হইতে পারে, জব্বার হইতে পারে, আমরা হইতে পারি। নামগুলা না ব্যবহার করে বলছি কি সবাই, সবার মধ্যে সব নামই আছে। তাহলে এটা হচ্ছে আমি লিখতে পারতাম করিম, রহিম যে কোন একটা নাম না বললে বলছি কি অল স্পোক হিজ ফেভার, সবাই তার নিজের পক্ষে কথা বলে, এটাকে বলে প্রোনাউন। আর এটা পার্সোনাল প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন। এটা ইনডেফিনিট প্রোনাউনে হয়, লাস্টের দিকে ছিল, কারণ অল মানে ইনডেফিনিট মানে অনির্দিষ্ট, আর অল মানে সবাই। সবাই বলতে কয়জন আমরা জানি না, এই জন্য এটাকে ইনডেফিনিট প্রোনাউন বলে। ওকে, এবার আসেন, এই ইনডেফিনিট প্রোনাউন যতক্ষণ ভার্বের আগে একা বসবে তাকে বলবো প্রোনাউন। বাট যদি সে নাউনের পূর্বে বসে তখন সেটাকে বলে অ্যাডজেক্টিভ। কি স্যার? নাউনের পূর্বে বসে ওই নাউনকে নির্দিষ্ট করলে সেটাকে বলে অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই যেখানে ডিটারমিনার দেখতেছেন এটা কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ নির্দিষ্ট করার কাজ করছে। আবার সে ডিটারমিনারও। এইবার খেয়াল করেন, যখন বলছে অল ম্যান আর মর্টাল, মানে সব মানুষই মারা যাবে। দেখেন বলতে পারতো কিন্তু তারা এরকম যে ম্যান ইজ মর্টাল, বাট না বলে কি বলছে? সব মানুষ, নির্দিষ্ট করে দিছে সব। তাহলে এই যে নির্দিষ্ট করার কাজটা করছে অল দিয়ে, এই জন্য এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো অ্যাডজেক্টিভ। কারণ এই সব মানুষ, এই মানুষদেরকে নির্দিষ্ট করে দিছে যে সব মানুষ। আমি যদি এখানে বলতাম 10 men আর মর্টাল, মানে 10 জন মানুষ মরণশীল, তাহলে ওই 10 হইতো অ্যাডজেক্টিভ, কারণ দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ। তাহলে সংখ্যাকে বুঝাইতো 10, 10 জন মানুষ একটা সংখ্যা, তখন এটা অ্যাডজেক্টিভ হইতো। আমি যখন অল লিখছি এটা একটা পরিমাণ, যে সব মানুষই মারা যাবে। ওকে,
তাহলে হিসাব হচ্ছে কি স্যার, দুইটা পার্ট। একটা বলছে কি যে অল মানে সবাই, সব মানুষই মারা যাবে, এটা হচ্ছে এটাকে নির্দিষ্ট করার কাজ করছে। এরপরে আসেন স্যার পরবর্তী সেন্টেন্স কি বলছে, অ্যাডভার্বের কথা বলছে। হি ওয়াজ অল অ্যালোন হোয়েন আই স হিম। সে সর্বদাই মানে সম্পূর্ণ একা ছিল। তাহলে তার যে একাকিত্ব ছিল, অ্যালোন, এই একাকিত্ব, এই অ্যালোন যেটা দেখতেছেন একাকিত্ব, এটার পূর্বে যে অংশটা আছে এইটাকে আমি আপনাদেরকে যদি বলি অ্যাডভার্ব আপনি কিভাবে খুঁজে পাবেন। অ্যাডভার্ব খুঁজে পাওয়া যায়, প্রশ্ন করতে হয় when, why, how, where। এই চারটা ওয়ার্ড দিয়ে যদি আপনি ভার্বকে প্রশ্ন করেন, যে উত্তর দিবে সেই হবে অ্যাডভার্ব। কি হবে? অ্যাডভার্ব। বাট আমরা সেটা করি না। আমরা কি করি, আমরা এলওয়াই দেখে বলি যে হ্যাঁ এটা মনে হয় অ্যাডভার্ব। না, যেমন ধরেন আমি যদি বলি যে হি, এরপরে বললাম ওয়াক্স মানে সে হাঁটে, এরপরে বললাম স্লোলি মানে সে কি করে, আস্তে আস্তে হাঁটে। আপনারা এলওয়াই দেখে অ্যাডভার্ব করেন না। হি ওয়াক্স সে হাঁটে, আর এটাকে প্রশ্ন করেন হাউ কিভাবে হাঁটে, স্লোলি হাঁটে, তাই ওইটা অ্যাডভার্ব। ওইটার সাথে এলওয়াই আছে, ওইটা তোর বাপের ভাগ্য। এলওয়াই না থাকলেও সে অ্যাডভার্ব হইতো যদি আমার এই হাউ এর উত্তর দিত। আমি যদি কোনো কারণে প্রশ্ন করি যে আই লিভ হিয়ার, আমি এখানে বাস করি, এই হিয়ার অ্যাডভার্ব কেন, কারণ আই লিভকে আমি প্রশ্ন করবো এই চারটা ওয়ার্ড দিয়ে। এখন এখানে ওয়্যার আছে, আমি যদি ওয়্যার দিয়ে প্রশ্ন করি যে আই লিভ আমি বাস করি, ওয়্যার কোথায় বাস করি, হিয়ার এখানে, এই জন্য এটা অ্যাডভার্ব। ওকে, তাহলে আমি বলছি কি স্যার, সেন্টেন্সের ভার্বকে প্রশ্ন করতে হবে কখন, কোথায়, কেন, কিভাবে। এই চারটা ওয়ার্ডের উত্তর যে দিবে সে হবে অ্যাডভার্ব। এটা সোজা কথা। এখন খেয়াল করেন, যদি আমরা পরবর্তী অংশের এই জায়গায় চলে আসি, এখন বলছে হি ওয়াজ অ্যালোন, সে একা ছিল। এখন আমি যদি বলি তার একাকিত্বের পরিমাণটা কেমন ছিল, হি ওয়াজ অ্যালোন মানে সে একা ছিল। কতটা অ্যালোন ছিল, একা ছিল, সম্পূর্ণ অ্যালোন ছিল, সম্পূর্ণ একা ছিল। এইখানে যে সম্পূর্ণ কথাটা দেওয়া আছে, আমি চাইলে এই অলের জায়গায় এরকম লিখতে পারতাম ফুললি অ্যালোন, তখন আপনারা এলওয়াই দেখে কইতেন এটাকে অ্যাডভার্ব। বাট এই এলওয়াই নাই, বাট অল কথাটা লিখে দিছে ওখানে, যে হি ওয়াজ অল অ্যালোন, সে সম্পূর্ণই বা সম্পূর্ণ রূপে একা ছিল। কেমন একা ছিল, সম্পূর্ণ রূপে। যেখানে অল না লিখে আমি ফুললি অ্যালোন কথাটা লিখতে পারতাম। আমার এই লাস্টের কথাটা কি বুঝতে পারছেন কিনা, কারণ একটু পরে চলে গেলে আবার হয়তো আপনি এটা নিয়ে প্রশ্ন করবেন, এই জন্য আমি বলছি লাস্টেরটা বুঝতে পারছেন কিনা। এটাকে ফুললি অর্থ প্রদান করছে। অনেকে অন্যভাবে মুখস্থ করে যে এটা অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের পূর্বে যদি কোনো ওয়ার্ড থাকে তাকে বলে অ্যাডভার্ব। এগুলো করবেন না, হ্যাঁ, সরাসরি প্রশ্ন যেটা বেসিক নিয়ম সেখান থেকে যাবেন। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? পেজ নাম্বার 36, কত 36 জানো, 236, 236। ওকে, আচ্ছা আমাকে একটু বলেন এটা ক্লিয়ার বুঝছেন কিনা, কারণ একটু পরে আবার অন্য জায়গায় আসবেন না। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখেন, আমি স্কিপ করতেছি 9 নাম্বার প্রশ্নটা, কারণ এত সময় আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম, তাই না? এই যে 9 নাম্বারে হি ওয়াজ অল অ্যালোন, তাহলে এই যে অল যেটা বলছে এটা কি স্যার, এই অল যুক্ত যে অংশটা আছে এটা আমরা এত সময় ধরে করছি, এটাকে কি বলে, অ্যাডভার্ব বলে। কারণ কেমন শব্দের উত্তর দিয়েছে, তাই না? পেজ নাম্বার দেখতে পাচ্ছেন, ওই যে 236 দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, 236 পেজ নাম্বার দেখেন। পরের প্রশ্ন বলছে হি লস্ট হিজ অল ইন হিজ ডিটারমিনার। স্যার ডিটারমিনার না একটু আগে বুঝাইছি, তাহলে ডিটারমিনারের পরে কি বসে, নাউন বসে। তাহলে এই যে অলটা দেখতেছেন এই অলটা কি এখানে নাউন। পরের প্রশ্ন আছেন অল, এটা অলরেডি করছি স্যার একটু আগে, এই অল প্রোনাউন উপরে বুঝাইছি। ঠিক আছে, আমরা তাহলে নেক্সটে চলে যাচ্ছি, 236 পরে 237 পেজ। অ্যানি শব্দ চলে আসেন এবার। আচ্ছা, অ্যানি শব্দের প্রথমেই বলছে ডাজ অ্যানি অফ ইউ নো এনিথিং অ্যাবাউট ইট। তোমাদের কেউ কি এটা সম্পর্কে কিছু জানে? আচ্ছা আপনি বলেন, অ্যানি ওয়ান যখন আমরা বলি, এই যে অ্যানি, অ্যানি, অ্যানিটাকে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন। এটা আমি অলরেডি বিভিন্ন জায়গায় প্রোনাউন যখন পড়াইছি আপনাদেরকে তখন পড়াইছি, এটাকে কি বলে, ইনডেফিনিট প্রোনাউন। আপনি দেখেন, আমি যদি বলি আপনাকে যে anyone can
হেল্প ইউ, মানে তোমাকে যে কেউ সাহায্য করতে পারে। আচ্ছা, এই এনিওয়ান এর পরিবর্তে আমি লিখতে পারি না যে করিম ক্যান হেল্প ইউ, রহিম ক্যান হেল্প ইউ, না করে কি লিখতেছি এনিওয়ান হেল্প ইউ। ওয়ার্ড মিনিং সহ বোঝান স্যার, ওয়ার্ড মিনিং তো বলছি স্যার, একবার পাওয়ার জন্য যে কয়টা ওয়ার্ড দ্বারা প্রশ্ন করব সেই ওয়ার্ডগুলো যদি আবার একটু বলতেন। কখন, কোথায়, কেন, কিভাবে, হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার। আরো শতবার বলবো এই ক্লাসের মধ্যে এই কথাটা, কারণ ঘুরে ফিরে একই কথা বলতেছি বারবার। সবগুলা নিয়ম আলাদা, ওয়ার্ডগুলা মানে নিয়ম সেম, ওয়ার্ডগুলো আলাদা জাস্ট। ওকে, আচ্ছা ওয়ার্ড মিনিং ধরেই তো বলতেছি স্যার, ওয়ার্ডগুলো সহই তো করতেছি। আচ্ছা, তাহলে এই যে এনিওয়ান মানে যে কেউ, আমি এটা নামের পরিবর্তে ব্যবহার করতেছি, তাহলে এনিওয়ান, এনিবডি এগুলো সব কি স্যার প্রোনাউন। এখন প্রোনাউন হিসেবে ব্যবহার করবেন যখন সে একা থাকবে। এখন এখানে কি বলছে দেখেন, ডাজ এনি অফ ইউ, মানে তোমাদের কেউ কি নো এনিথিং অ্যাবাউট ইট, এটা সম্পর্কে কিছু জানো। তাহলে তোমাদের কেউ কি এটা সম্পর্কে কোনো কিছু জানো, কথাটা যখন এটা বলছে, তাহলে এই যে ডাজের পরে যে এনি বলছে অফ ইউ মানে তোমাদের কেউ। এখন বলছেন এই কেউ বলতে তোমাদের রহিম হইতে পারে, করিম হইতে পারে। এখন যদি এরকম বলে যে তোমাদের কেউ কি এটা সম্পর্কে জানো, এখন কেউ এর নাম আমি জানি না, আমি চাইলে বলতে পারতাম তোমাদের মধ্যে যে রহিম সে কি এটা জানো, বা তোমাদের মধ্যে করিম তুমি কি এটা জানো। বাট তোমাদের মধ্যে করিম রহিম না বলে বলতেছে কি ডাজ এনি অফ ইউ, তোমাদের মধ্যে কেউ একজন কি এটা জানো। এই কেউ একজন যে কোনো ব্যক্তির নাম হইতে পারে, বাট আমরা সেটাকে ব্যবহার করছি না। ওকে স্যার, আমি ক্লাসে আসলাম, কোন টপিকের উপর ক্লাস হচ্ছে? আমার পুরাতন বই, তাই পৃষ্ঠা নাম্বার। আমরা তো একটা পিডিএফ দিয়ে দিচ্ছি স্যার, সুতরাং সেটাকে আপনি ম্যাচিং করে নেবেন পিডিএফ এর সঙ্গে। টপিক তো আছে স্যার, টপিক ধরেন, টপিক ধরলেই বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে অ্যানিটা কি স্যার? অ্যানিটা হচ্ছে মূলত এখানে প্রোনাউন, কারণ এখানে আমি নাউন দ্বারা রিপ্লেস করতে পারতাম। আচ্ছা, এখন খেয়াল করেন, অ্যানি যদি কখনো এরকম একা থাকে, এরকম একা থাকে, যেমন প্রিপোজিশন আছে এই পাশে, নাউনের পূর্বে না, তখন তাকে বলবো আমরা প্রোনাউন। বাট অ্যানি যদি কোনো নাউনের পূর্বে থাকে, মানে অ্যানি যদি কোনো নাউনের পূর্বে থাকে আর ওই নাউনকে নির্দিষ্ট করে, তখন সেটাকে বলবো আমরা অ্যাজেক্টিভ। কি, অ্যানি যদি কোনো নাউনের পূর্বে থাকে তাকে বলবেন অ্যাজেক্টিভ। আর অ্যানি যদি কখনো দেখেন কোনো জায়গায় একা আছে, মানে নাউনের পূর্বে নাই, তাকে বলবো প্রোনাউন। মনে থাকবে কথাটা? আমি এই জন্য বলি যে অ্যানি না, শুধু নাউনের পূর্বে যদি জাহান্নামও বসে, সেটা যদি ওই নাউনের সাথে রিলেটেড হয়, ওই জাহান্নামকে আর জাহান্নাম না বলে বলতে হবে অ্যাজেক্টিভ। ওকে, এখন খেয়াল করেন পরের সেন্টেন্সটাই কি বলছে। পরের সেন্টেন্সটাই বলছে ইজ দেয়ার এনি উইটনেস, কোনো সাক্ষী আছে সেখানে। তাহলে এই যে যে উইটনেস, এটা একটা নাউন, আর এই নাউনের পূর্বে বসছে এই অ্যানি, মানে আমি নির্দিষ্ট করে জানতে চাচ্ছি কোনো সাক্ষী আছে, কেউ কি সাক্ষী আছে। তাহলে কেউ বা কোনো সাক্ষী আছে, এটা আমি কেন জানতে চাচ্ছি? নির্দিষ্ট করে জানতে চাচ্ছি। এই নির্দিষ্ট করার কাজ করার কারণে এটাকে কি বলবো স্যার? অ্যাডজেক্টিভ। আর দ্বিতীয় নিয়ম তো বললাম, নাউনের পূর্বে বসে ওই নাউনকে অ্যাডজেক্টিভ বলে। কি বলে? সরি, ওই ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ বলে, যেটা নাউনের পূর্বে বসে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা নির্দিষ্টতার কাজ করে। আর এরকম যদি একা বসে, যেমন এখানে নাউন নাই, প্রিপোজিশন আছে, তখন বলবো প্রোনাউন। ওকে, আচ্ছা পরেরটায় আসেন এবার, অ্যাজেক্টিভ। এই অ্যাজেক্টিভের পূর্বে যদি কোনো ওয়ার্ড দেখেন অ্যাজেক্টিভ, ওকে, সেটার পূর্বে অ্যাডভার্ব বসে। কি বসে? অ্যাডভার্ব। মনে থাকবে না? অ্যাজেক্টিভের পূর্বে কি বসে? অ্যাডভার্ব। খেয়াল করেন, হ্যাপি এটা একটা অ্যাজেক্টিভ, হ্যাঁ, অথবা গুড এটা একটা অ্যাজেক্টিভ। এখন আপনি চিন্তা করেন, গুডের পূর্বে আপনি লিখেন না ভ্যারি গুড, তাহলে ভ্যারি অ্যাডভার্ব। ওকে, হ্যাপির পূর্বে আপনি কি লেখেন? ভ্যারি হ্যাপি, তাহলে ভ্যারি এখানে একটা অ্যাডভার্ব। তাহলে হিসাব কি বুঝলেন স্যার? অ্যাডজেক্টিভের পূর্বে যদি কোনো ওয়ার্ড বসে, ভার্ব না, ভার্ব তো বসতেই পারে, ভার্ব না, তাহলে সেটাকে বলবেন অ্যাডভার্ব। কি বলবো? অ্যাডভার্ব। এখন খেয়াল করেন লাস্টে যে আমাদের প্রশ্নটা আসছে, এই প্রশ্নটায় কি আছে? সেখানে আছে বেটার। আপনারা জানেন গুড, বেটার, বেস্ট। তাহলে বেটার এটা একটা অ্যাডজেক্টিভ, জাস্ট কম্পারেটিভ ডিগ্রিতে আছে। তাহলে এই অ্যাডজেক্টিভের পূর্বে যে অ্যানিটা আসছে, এবার এটাকে আমরা কি বলবো স্যার? অ্যাডভার্ব, কারণ অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসে। ক্লিয়ার কিনা স্যার এই পর্যন্ত? এখানে এটা অ্যাডভার্ব হয়েছে কারণ অ্যাডজেক্টিভের পূর্বে বসছে, এইখানে এটা অ্যাডজেক্টিভ হয়েছে কারণ নাউনের পূর্বে বসছে। কার পূর্বে? নাউনের পূর্বে বসছে, বেটা এটাকে কি বলছি? অ্যাডজেক্টিভ। আর উপরেরটা সরাসরি একা বসছে, সেই জন্য এটাকে বলছি প্রোনাউন। প্রোনাউন কারণ একা। নিয়মটা কি বুঝছি স্যার এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান যে এই পর্যন্ত স্যার ক্লিয়ার বুঝছি, আমি নেক্সটে চলে যাচ্ছি। ওকে।
আচ্ছা, এরপরে আসেন আমরা যদি এই পর্যন্ত যাই, পরবর্তী অংশ যদি দেখি, পরের নিয়মটা আমাদের কি বলে দিয়েছে? পরের নিয়মটা বলছে অ্যাজ নিয়ে, খেয়াল করেন। তাহলে এত সময় একটা একটা নিয়ম বুঝলেন, আমি যদি বলি সেটা কি বলছি নিয়মগুলা। অ্যাডজেক্টিভ যদি হয়, অ্যাডজেক্টিভের পূর্বে কে বসবে? অ্যাডভার্ব, মনে আছে না? অ্যাডজেক্টিভের পূর্বে কে বসবে? অ্যাডভার্ব। নাউন যদি হয়, নাউনের পূর্বে কে বসতে পারে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ না বসে প্রিপজিশনও বসতে পারে, ওকে? অ্যাডজেক্টিভও বসতে পারে, প্রিপজিশনও। তবে অ্যাডজেক্টিভ হলে দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা বোঝাবে, প্রিপজিশন হলে দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা বোঝাবে না, ওকে? আজকে যেই ঠান্ডা মনে হচ্ছে, স্নো পড়তেছে, সত্যি নাকি? বাইরে কি খুব ঠান্ডা? আমার কাছে কিন্তু মনে হচ্ছে না, আমার কাছে গরম লাগতেছে, আমি সত্য বলতে ঘেমে ঘেমে যাচ্ছি মনে হচ্ছে এরকম। আচ্ছা, এটা এখন খেয়াল করেন, আমরা যদি নিচের প্রশ্নে আসি, প্রথমে দেখেন অ্যাজ শব্দটা কি বলছে। বলছে অ্যাডভার্ব প্রথমটা, হি রান অ্যাজ ফাস্ট। এই যে ফাস্ট দেখতেছেন, এটা অ্যাডজেক্টিভ। ফাস্ট মানে কি বলেন তো আপনারা? দ্রুত। তাহলে এটা অবস্থা, অবস্থা না? যেহেতু অবস্থা বুঝাইছে, তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে এটা আছে, তাহলে আপনারাই বলেন এখানে যে ফাস্ট, এটা কি হবে? হ্যাঁ, রেকর্ডেড ক্লাস তো দেখতেই হবে। এখন বুঝতেছেন মানে রেকর্ড ক্লাসে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি তো পারফেক্ট হতে পারবেন না। আমরাও যদি প্র্যাকটিস না করি, আমরাও ভুলে যাব, এটাই স্বাভাবিক। মানুষ তো আমরা ভুলে যাই, তাই না? আপনি নিজে আপনার দাদার নাম দেখেন, যদি শুনে থাকেন, অনেকে দাদার নাম ভুলে গেছে। দাদার বাবার নাম কয়জনের মনে আছে বলতে পারবেন? এখানে শতকরা 80% লোক দাদার বাবার নাম বলতে পারবে না, কারণ একবার দুইবার শুনছে, ভুলে গেছে। আর এখানে তো পড়া, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে বসছে, এই জন্য এটাকে কি বলতেছি? আজকে অ্যাডভার্ব। দ্বিতীয়টা আসেন, বলছি যদি দুইটা সেন্টেন্স এরকম, একটা সাবজেক্ট একটা ভার্ব, অর্থাৎ দুইটা সেন্টেন্সকে যদি কেউ যুক্ত করে, সাবজেক্ট এবং ভার্ব, তাহলে সেটাকে বলে কনজাংশন। এখানে দুইটা সেন্টেন্সকে কেউ যুক্ত করলে সেটাকে কি বলে? কনজাংশন। এখন পরের সেন্টেন্সটা খেয়াল করেন, বলছে কি সেখানে অ্যাজ হি ওয়াজ পোর। তাহলে খেয়াল করেন, হি ওয়াজ পোর, এটা একটা কমপ্লিট সেন্টেন্স না? এরপর হচ্ছে আই হেল্পড হিম, এটা আরেকটা কমপ্লিট সেন্টেন্স। তাহলে এই দুইটা সেন্টেন্সকে যুক্ত করার কাজ করছে এই অ্যাজ। এখন অনেকের মনে হইতে পারে স্যার এটা যুক্ত করছে, এটা তো শুরুতে বসছে। শুরুতে বসছে বোধহয়, এখানে কমা বসছে। এই সেন্টেন্সটা হওয়ার কথা ছিল এরকম যে আই হেল্পড হিম, আমি তাকে সাহায্য করেছিলাম, এটা একটা কমপ্লিট অংশ। অ্যাজটা এখানে বসার কথা ছিল, আর এই অংশটা এই পাশে লেখার কথা ছিল যে হি ওয়াজ পোর, ওকে? এই যে দেখেন একটা কমপ্লিট অংশ, এই যে একটা কমপ্লিট অংশ, সাবজেক্ট আছে ভার্ব আছে, সাবজেক্ট আছে ভার্ব আছে, মাঝখানে এস দ্বারা যুক্ত হইতো, এটাকে বলা হয় কি? কনজাংশন। এখন অনেক ক্ষেত্রে আপনাদেরকে ঝামেলায় ফেলানোর জন্য এই টোটাল পার্টটাকে তারা শুরুতে দেয়, যেটা এখানে করছে, যেন আপনি বুঝতে না পারেন যে অ্যাজ হি ওয়াজ পোর আর আই হেল্পড হিম, আমি তাকে সাহায্য করেছিলাম, তাহলে এটা আরেকটা পার্ট। তাহলে এইখানে যে অ্যাজ বলেন এবার কি হবে? দুইটাকে যুক্ত করছে, মানে এটা কনজাংশনের কাজ করছে, ওকে? না, এখানে অ্যাজ র্যানকে মডিফাই করতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই মডিফাই করছে। এখন যেই নিয়মে আপনারা বুঝেন সেই নিয়মেই হবে। আমি যদি ডিরেক্ট প্রশ্ন করি, দেখেন হি র্যান, সে দৌড়েছিল অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, তাহলে সে কিভাবে দৌড়েছিল? যত জোরে সে পারছিল। হাউ এর উত্তর এখানে দিছে, যেটা একটু আগে বলছিলাম। অনেকগুলা নিয়মে হয়, ঘুরে ফিরে বেসিক রুল বা অ্যান্সার একটাই আসবে। বুঝতে পারছেন আমার কথাটা? একজন বলছে আসসালামু আলাইকুম স্যার, লেটস হইলো কেন স্যার? লেটস না স্যার, লেটস কেন লিখছেন বলেন? লেট হইলো স্যার, লেট হইলো, ওকে? লেটস লিখছে, লেটস মানে দেওয়া, কি দেওয়া হইলো, ওকে? আচ্ছা, এরপরে আমরা আসি স্যার, এটা কেন গেল বুঝতেই নিশ্চয়ই পারছেন, এটা কনজাংশন আর এটা অ্যাডজেক্টিভ হইছে, কারণ সরি অ্যাডভার্ব হইছে, কারণ অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, আর রানকে মডিফাই করে না এখানে। আর অ্যাডভার্ব মডিফাই কিন্তু ভার্বকে, অনেকে মনে করে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে না। অ্যাডভার্ব নাউন বা প্রোনাউন বাদে অন্য সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করে, ইভেন একটা সেন্টেন্সকে, সম্পূর্ণ একটা সেন্টেন্সকেও সে মডিফাই করে, ওকে? দ্বিতীয়টায় দেখেন কি বলছে, শি লাইকস দ্য সেম কালার অ্যাজ আই ডু। এখন খেয়াল করেন, আমরা যদি এখানে আসি, তো শি লাইকস মানে সে পছন্দ করে, এই যে শি লাইকস, সে পছন্দ করে, দ্য সেম, এই দ্য সেম কিন্তু এখানে অ্যাডজেক্টিভ নাই, দ্য সেম এখানে প্রোনাউন। হ্যাঁ, এটা আমি যারা আমার প্রোনাউনের ক্লাস করছে তাদেরকে পড়াইছি এটা।
দ্য সেম এবং সাচ এগুলোকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন বলে। তাহলে হি লাইকস দ্য সেম কালার, সেও একই রং পছন্দ করে। দেখেন সে একই রং পছন্দ করে অ্যাজ আই ডু, যেমন আমি পছন্দ করি। এখন খেয়াল করেন আমাদের এই যে অংশটা আছে এই সেন্টেন্সের মধ্যে যে অ্যাসটা আমরা ব্যবহার করতেছি, এই অ্যাসটা কিসের উত্তর দিচ্ছে জানেন? এই অ্যাসটা দিচ্ছে এটার হুইচ। হুইচ দিলে আপনারা ঠিকই বুঝতেন যে স্যার এটা রিলেটিভ প্রোনাউন, অথবা দ্যাট দিলে আপনারা ঠিকই বুঝতেন যে দ্যাট আই ডু, এগুলা রিলেটিভ প্রোনাউন সেন্টেন্সের মাঝে যখন বসে। বাট যখন এই দুইটা ওয়ার্ডের অর্থ দিছে অ্যাজ, মানে যেটা আমি পছন্দ করি, এই অ্যাজ মানে যেটা, এই জন্য এটাকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। কি বলবো স্যার? রিলেটিভ প্রোনাউন। যে হি লাইকস দ্য সেম কালার অ্যাজ আই ডু। অ্যাজ আই ডু মানে হচ্ছে হুইচ আই লাইক, যেটা আমি পছন্দ করি। এটা হুইচ আই লাইক না লিখে বলছে যেটা আমি পছন্দ করি, যেটার ক্ষেত্রে অ্যাজ দিয়ে উত্তরটা দিছে। তাহলে এই অ্যাজটা হুইচ অথবা দ্যাট এর উত্তর দিছে। আর হুইচ বা দ্যাট এগুলা রিলেটিভ প্রোনাউন। যারা প্রোনাউনের ক্লাস দেখেন নাই দেখে নেবেন। ওকে, বুঝতে পারছেন কিনা? একজন বলছে স্যার ওয়াজ পোর, এখানে পোর কি অ্যাডভার্ব? না, স্যার ওয়াজ পোর এটা স্যারের অবস্থাকে বুঝাইছে, এটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটাকে বলে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। মানে এরকম সবসময় যে অ্যাডজেক্টিভ পূর্বে বসবে তা না। অ্যাডজেক্টিভের দুইটা পার্ট আছে। অ্যাডজেক্টিভ হচ্ছে একটা হচ্ছে পূর্বে বসে, এটাকে বলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, একটা পরে এটাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বসে। যেমন আমি যদি বলি দ্য বয় ইজ গুড, তাহলে এই গুড একা বসছে, কিন্তু এই বয়ের গুণ কে বুঝাইছে? আর আমি যদি বলি যে হি ইজ এ গুড বয়, এইবারও বয়কে বুঝাইছে গুড বলতে, তবে এবার আগে বসছে, এটাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। হ্যাঁ, সবসময় যে পরে বসবে বা আগে বসবে এরকম ফিক্স নাই, মেন হচ্ছে দোষ গুণ সংখ্যা এটাকে বলবে। হ্যাঁ, চেনাটা কঠিন হয়ে গেল স্যার। কালার নাউন না? হ্যাঁ, কালার নাউন, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে চেনা কঠিন না, প্র্যাকটিস করতে করতে আপনি বুঝে যাবেন আস্তে আস্তে। আর অন্য টপিকে যদি দুর্বলতা থাকে তখন এটা একটু ঝামেলা হবে। যারা এখনো প্রোনাউনের ক্লাস করেন নাই তারা একটু ঝামেলায় পড়বেন। আমি তো বলছি এই প্রোনাউনটা কিসের উত্তর, মানে অর্থ দিছে দ্যাট অথবা হুইচ। দ্যাট অথবা কিসের? হুইচের উত্তর দিছে। যে শি লাইকস দ্য সেম কালার অ্যাজ আই ডু, সে একই কালার পছন্দ করে যেটা আমি পছন্দ করি বা যা আমি পছন্দ করি। হ্যাঁ, এবার আসেন বিফোর এর নিয়মে আসেন। বিফোর মানে পূর্বে, এটা জন্মই হয়েছে প্রিপোজিশন হিসাবে। কি হিসাবে স্যার? প্রিপোজিশন। আবার এটাকে কনজাংশনও বলে। প্রিপোজিশন বলবো যদি কোনো নাউনের পূর্বে বসে। কিসের পূর্বে? নাউনের পূর্বে। দুইটা সেন্টেন্সকে যুক্ত করলে বলবেন কনজাংশন। সেন্টেন্সের শেষে একা বসলে বলবেন অ্যাডভার্ব। আবার বলছি কথাটা, নাউনের পূর্বে বসলে বলবেন প্রিপোজিশন, দুইটা সেন্টেন্সকে যুক্ত করলে বলবেন কনজাংশন, সেন্টেন্সের শেষে একা বসলে বলবেন অ্যাডভার্ব। এখন খেয়াল করেন অ্যাডভার্বের বিষয়টা। বিফোর দেখেন সেন্টেন্সের শেষে একা আছে, তাহলে এটাকে কি বলবো? অ্যাডভার্ব। বিফোর দা, দা দিয়ে আপনারা জানেন নাউন বসে, তাহলে দা অ্যাপয়েন্টেড টাইম, এই যে অংশটা দেওয়া আছে এটা একটা নাউন। তাহলে নাউনের পূর্বে বসছে মানে এটা একটা নাউন। নাউনের পূর্বে বসতে বিটা এটাকে কি বলবো? প্রিপোজিশন। একা বসছে শেষে, শেষে একা বসলে অ্যাডভার্ব, তাই না? এটা। এবার আসেন হি ওয়েন্ট, একটা সাবজেক্ট একটা ভার্ব, মানে একটা সেন্টেন্স হয়ে গেল। আই কেম, আর একটা সাবজেক্ট আর একটা ভার্ব, তাহলে দুইটা সেন্টেন্সকে যুক্ত করার মাঝখানে বসছে, তাহলে এবার এটাকে বলবো কি? কনজাংশন। ক্লিয়ার কি স্যার এই পর্যন্ত? এই নিয়মটা ক্লিয়ার, বুঝতে পারছেন? রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস তো করেছি স্যার। আচ্ছা, এই পর্যন্ত স্যার ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট করেন। বিফোরের নিয়মটা বুঝছেন কিনা? আমি এই জন্য আগে মুখে বলে নিছি নিয়মটা। সবাই একটু কমেন্ট করেন বুঝলে স্যার ক্লিয়ার। নেক্সটে চলে যাব আমরা।
আপনারা একটু উত্তর দিন, হ্যাঁ, যদি প্রশ্ন থাকে তাহলে সেটা করবেন আবার। এবার আমরা পরবর্তী অংশে যাই। একটু খেয়াল করেন প্রিভিয়াস কোশ্চেন। 13 নম্বর সেন্টেন্সে বলছে ইউ লিভ। আপনারা জানেন ইউ একটা সাবজেক্ট, লিভ একটা ভার্ব। তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব এই পাশে আছে, এ পাশে একটা লুক দেখতেছেন, এটা একটা ভার্ব। ওকে, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, শুরুতে একটা ইউ উজ্জ আছে, মানে এটাও একটা সাবজেক্ট আর একটা ভার্ব আছে। হ্যাঁ, তার মানে সাবজেক্ট ভার্ব আছে দুই পাশে। তাহলে মাঝখানে যেহেতু বিফোরটা বসছে, মানে দুইটা ক্লজকে যুক্ত করছে, এটাকে এই জন্য কি বলে স্যার? কনজাংশন বলে। কি বলে এটাকে? কনজাংশন। আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখেন 14 নম্বরে বলছে আই স হিম ওয়ান্স বিফোর। দেখেন এই যে বিফোর দেখতেছেন, এই যে বিফোর দেখতেছেন, সেন্টেন্সের শেষে একা আছে। আমি মাত্রই বলছি সেন্টেন্সের শেষে একা থাকলে সেটাকে কি বলে? অ্যাডভার্ব বলে। তাহলে এই সেন্টেন্সে যেটা পাচ্ছি সেটা হচ্ছে স্যার অ্যাডভার্ব। মনে থাকবে তো? পরের নিয়মে আসি স্যার, বেটার। দেখেন বেটার এটা একটা অ্যাডজেক্টিভ। কি স্যার? অ্যাডজেক্টিভ। তবে অবশ্যই সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতে হবে। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝাইতে হবে। এখন খেয়াল করেন প্রথমেই যে কথাটা আমাদেরকে বলছে বেটার্স লেখা আছে, বেটারের পূর্বে একটা ইওর আছে। ইওরটা ডিটারমিনার। আমি ক্লাসের শুরুর দিকে বুঝিয়েছিলাম যে স্যার ডিটারমাইনারের পরে সবসময় কি বসে? নাউন বসে। তাহলে এখানে যেহেতু ইওর কথাটা আছে, এটা নির্দিষ্ট করার কাজ করছে, এটা ডিটারমিনার। আর ডিটারমিনারের পরে কি আছে? এটা তাহলে নাউন। তাহলে এখানে বেটারটা কি? নাউন। মানে বলতেছে গিভ প্লেস টু ইউর বেটার্স, মানে তোমার যারা ভালো, তোমার চেয়ে যারা ভালো তাদেরকে জায়গা করে দাও। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে দেখেন বলছে বেটার প্ল্যান। তাহলে এই যে প্ল্যান, এটা নাউন, আর এই নাউনের গুণ বোঝাচ্ছে যে ভালো প্ল্যান। বেটার মানে আরো ভালো। তাহলে নাউনের কি এটা বুঝাইছে? গুণ। তাহলে দোষ গুণ বুঝাইলে সেটাকে আমরা কি বলি স্যার? অ্যাডজেক্টিভ বলি। ওকে, এই জন্য এটা হয়েছে অ্যাডজেক্টিভ। যদি বলছি কোনো অ্যাডজেক্টিভ সেন্টেন্সের শেষে একা বসে, তাকে আমরা কিন্তু এখন পর্যন্ত কি বলবো সেটা বলি নাই, বাট প্রিপোজিশন একা বসলে অ্যাডভার্ব বলে। বাট এইবার দেখি আই নো হিম বেটার, আমি তাকে ভালো চিনি। তাহলে আই নো হিম, আমি তাকে চিনি। হাউ, কতটা চিনি আমি তাকে? ভালো করে চিনি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, কারণ এটা হাউ শব্দের উত্তর দিচ্ছে। আমার কথা কি ক্লিয়ার এই পর্যন্ত? যে স্যার প্রথমটা ডিটারমিনারের পরে বসছে তাই নাউন, দ্বিতীয়টা নাউনের পূর্বে বসে তার গুণকে বোঝাইছে, এই জন্য বলে অ্যাডজেক্টিভ। 3 নাম্বারটা হাউ দ্বারা যদি ভার্বকে প্রশ্ন করি, যেটা ভার্বকে মডিফাই করছে, আই নো হিম, আমি তাকে চিনি। চিনি, কতটা চিনি? ভালো করে চিনি। বেটার, যে বলে না যে আই নো হিম বেটার, মানে আমি তাকে খুব ভালো করে চিনি। তখন যদি আপনাকে প্রশ্ন করে তুমি কেমন ভালো তারে চিনো, সেক্ষেত্রে হাউ দিয়ে উত্তর করলে, প্রশ্ন করলে উত্তর পাবো। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন নিশ্চয়ই। এর পরবর্তী অংশে আমরা যাই। নিচে কিছু উদাহরণ আছে, এই উদাহরণটা আপনারা একটু নিজেরা করবেন। যে হি ইজ এ বেটার ওয়ার্কার দেন আই, সে একজন ভালো শ্রমিক আমার চেয়ে। তাহলে ওয়ার্কার এটা নাউন। হ্যাঁ, এই নাউনের গুণ বুঝাইছে বেটার। ওকে, প্ল্যান এটার গুণ বুঝাইছে বেটার দিয়ে। তাহলে বলেন 15 নম্বরের উত্তর কি হবে? আপনারা উত্তর করবেন 15 নম্বরের উত্তরটা যে কি হবে। ওকে, লাস্ট ওয়ানের উত্তরটা আপনারা একটু করে দেন যে কি হবে এটা। দেখবেন কয়েকটা করার পরে ইজি মনে হচ্ছে। আমি তো শুরুতেই বলছি, আপনারা এখন বলেন যে একটু ইজি মনে হচ্ছে। ইজি মনে হইলে ইয়েস লিখেন। ওকে, পরের ক্লাসে আরো ইজি মনে হবে, নেক্সট ক্লাসে আরো ইজি মনে হবে। বা ইজি মনে হচ্ছে কিনা একটু লাইক দেন, তাহলে বুঝবো যে হ্যাঁ লাইক দেন। লাইক আসলেই বুঝতে পারবো। দেখেন বোর্ডে কিন্তু ঘোলা ঘোলা, বাট ক্যামেরা এটাকে ক্লিয়ার করে নিছে, এই জন্য আপনারা আমার মনে হয় ক্লিয়ারই দেখতে পাচ্ছেন। আমি যেহেতু ল্যাপটপে দেখতে পাচ্ছি, আমার বোর্ডের থেকে ল্যাপটপে একদম চকচকা ক্লিয়ার দেখা যাচ্ছে। মানে এই লেখাগুলো কিন্তু আফসা আফসা। আমি যেহেতু জুম করছি, এত বড় একটা ছোট্ট ছবিকে ফোন দিয়ে তুলে সেটাকে এত বেশি জুম করলে ফেটে যায় অনেক সময়। বাট এটা আবার ফোনে ক্লিয়ার, হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন। স্যার বিগত ক্লাসগুলো কিভাবে পাবো? আমাদের গ্রুপে ফিচার একটা অপশন আছে, সেখানে পাবেন। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে এবার পরবর্তীতে দেখেন 15 নম্বরে কি বলছে? নাউনের পূর্বে বসছে, এটার গুণকে বুঝাইছে। তাহলে এটাকে কি বলবো আমরা? অ্যাডজেক্টিভ। আপনারা এটাকে
ডি উত্তর করছেন। আশা করি এখন সহজ করতে পারতেছি আপনাদের কাছে। আচ্ছা 237 পেজের পরে আমি সাধারণত এটার উপর 2টা ক্লাস নিব, এরপর আরেকটা ক্লাস নিব, কারণ সবগুলা একই টাইপের আসবে বাট নিয়মগুলা সেম, শুধু ওয়ার্ডগুলো আলাদা আসবে, দেখবেন নিয়মগুলা সেম। তো এই জন্য আরেকটা ক্লাস করলে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তারপরে বাকি অংশ নিজেরা প্র্যাকটিস করে আমার দিকে প্রশ্ন ছুড়ে দেবেন যদি না পারেন। ওকে, আচ্ছা আমরা এবার পরবর্তীতে যাই। নেক্সটে কি বলছে আমাদেরকে দেখেন। এখানে কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্নগুলো একটু দেখবো। প্রথমে 16 থেকে যদি শুরু করি, এখন খেয়াল করেন প্রথমেই সেম 16 নম্বর প্রশ্নটাও সেম। এটা ইয়োর ইয়োর ডিটারমিনার এরপরে বসছে, তাহলে কি হবে স্যার? এটাকে নাউন বলবো। ডিটারমিনারের পরে বসছে নাউন। পরেরটাও সেম, দেখেন খেয়াল করেন সেম বলতে কি, এবার দেখেন আই নো হিম বেটার, বাট হিজ বললে ডিটারমিনার হয়ে যেত, হিম কিন্তু ডিটারমিনার না। হিজ বললে ডিটারমিনার, ওকে, হিম ডিটারমিনার না। তাহলে আমি তাকে চিনি, হাউ দিয়ে প্রশ্ন করেন, আমি তাকে কতটুকু চিনি? বেটার, ভালো করে চিনি। তাহলে হাউ এর উত্তর আছে, মানে এটা অ্যাডভার্ব। ওকে, এবার আসেন বোথের নিয়মটা আমরা দেখি। বোথ মানে উভয়, বোথ মানে কি? উভয়। ওকে, নেক্সট ক্লাস কবে হবে? আগামীকাল রুটিনে ক্লাস আছে না স্যার? রুটিন অনুসারে আগামীকাল ক্লাস হবে সম্ভবত, সমস্যা নাই। আর আপনাদের তো একটা না ক্লাস হচ্ছে, অলরেডি ক্লাস হবে, সমস্যা নাই। নেক্সট ক্লাসটা আগামীকালই হবে, টেনশনের কিছু করেন না। একটু রুটিন দেখতে হবে আমাকে, হ্যাঁ। আচ্ছা এবার দেখি, প্রথমে বলছে বোথ অফ দেম আর ডেড, তাদের দুইজনেই মৃত। তাহলে তাদের দুইজন বলছে, এই দুইজন বলতে কারো নাম বলেন আপনারাই, বাট দুইজনের নিশ্চিতভাবে কোনো না কোনো নাম ছিল। হয়তো একজনের নাম রহিম আর একজনের নাম করিম, যে রহিম এবং করিম তাদের মধ্যে মারা গেছে, কিন্তু রহিম আর করিম না বলে কি বলছে? যে বোথ অফ দেম। তাহলে বোথ এটা হচ্ছে দুইজনের নামের পরিবর্তে আমরা ব্যবহার করছি, তাই এটাকে বলবো প্রোনাউন। কি বলবো স্যার? এটাকে প্রোনাউন। ওকে, আচ্ছা এরপরে খেয়াল করেন যদি পরবর্তী অংশটা দেখি আমরা, যেখানে বলছে ইউ ক্যান নট হ্যাভ ইট বোথ ওয়েজ, দুই ভাবেই তুমি এটা করতে পারো না। তাহলে ওয়েজ মানে উপায়, এটা একটা কি স্যার? নাউন। ওয়ে মানে কি? উপায়, এটা একটা নাউন। এখন খেয়াল করেন এই নাউনের সংখ্যাকে বোঝাইছে, বোথ মানে কয়টা? দুইটা সংখ্যা। তাহলে দুই ভাবেই তুমি এটা করতে পারো না, তাহলে দুই ভাবেই। ওকে, তাহলে এই যে ওয়েজ এটা একটা নাউন, উপায়, আর সেক্ষেত্রে বোথ ব্যবহার করছে, মানে বোথ বয়েজ যদি বলতো, বোথ স্টুডেন্টস যদি বলতো, বোথ ওয়েজ বলছে যেভাবে, তাহলে এটা হচ্ছে এই নাউনের সংখ্যাকে বুঝাইছে এটা। আর সংখ্যা হইলে সেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এই বোথটাকে অ্যাডজেক্টিভ। পরবর্তীতে দেখেন বলছে বোথ দ্য ক্যাশিয়ার, তাহলে দ্য ক্যাশিয়ার অ্যান্ড দ্য অ্যাকাউন্ট্যান্ট, এইটা হচ্ছে কনজাংশন, এগুলাকে বলে কনজাংশনাল ফ্রেজ। সেটা কিভাবে বুঝবেন? যখন এই নিয়মে পড়বে যে স্যার বোথ একা বসে নাই, বোথ ডট ডট অ্যান্ড এরকম যদি থাকে, তাহলে এটাকে বলে কনজাংশন, যখন একটা সেন্টেন্সে দুইটা জিনিসই বোঝাবে। হ্যাঁ, তাহলে কি বলছি? একজন বলছে আনিক হাওলাদার, আমার কমেন্ট দেরিতে পৌঁছাচ্ছে না স্যার, এই যে আসছে তো। তাহলে কি বলছি স্যার? বোথ ডট ডট দিয়ে যদি এন্ড থাকে, নট অনলি বাট অলসো যদি এক সেন্টেন্সে থাকে, তাহলে তাদেরকে বলে কনজাংশন। এগুলাকে কনজাংশনাল ফ্রেজ বলে। ইউটিউবে সার্চ দিয়ে একটু ফ্রেজের ক্লাসটা দেখে নেবেন, হাবিব স্যার লিখে সার্চ দিবেন, ইউটিউবে পেয়ে যাবেন। তাহলে এখানে যে বোর্ডটা আমরা লিখছি স্যার, এখানে এই যে বোথ দেখতেছেন, এই বোর্ডটা শেষের কনজাংশন, কারণ এই যে বোথ আর এই যে এন্ড। হ্যাঁ, তাহলে এইখানে এটা দুইটা জিনিস একসাথে আছে, সেটা কি? বোথ আর এন্ড। তাহলে বোথ ডট ডট এন্ড এর নিয়মে পড়ছে এটাই যেরকম। ওকে, এই জন্য এটাকে কি বলছি আমরা? কনজাংশন। ঠিক আছে, এখন আমরা একটু নিচের দিকে দেখি, আর একটু নিচে যাই, দেখি কি বলছে পরেরটায়। সবচেয়ে কঠিন একটা অংশ, এই জায়গাটা খুব মনোযোগ, খুব খেয়াল করবেন। বাট, বাট একটা কনজাংশন হিসেবে তার জন্ম, কি হিসাবে? কনজাংশন হিসেবে তার জন্ম, বা লিঙ্কার্সও বলে, কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করা হয়। হ্যাঁ, আচ্ছা যদি নট অনলি বাট অলসো একসাথে থাকে তাহলে বলবেন কনজাংশন। আচ্ছা প্রথমে আসি স্যার কি বলছে, প্রথমটাই খুব বেশি কঠিন এবং সহজ বলেন যাই বলেন। আচ্ছা বলছে দেয়ার ইজ নান বাট লাইকস হিম, এমন কেউ নাই যে তাকে পছন্দ করে না। তাহলে এই যে যে বাটটা লিখছি, এই বাটের মধ্যে একটা কথা আছে, সেটা হচ্ছে হু। আর বাট থাকা মানে এখানে নেগেটিভ আসে, হু ডাজ নট। কি স্যার? হু ডাজ নট। আর এই যে হু দেখতেছেন, এই হুকে বলে রিলেটিভ প্রোনাউন। কি বলে স্যার এটাকে? রিলেটিভ প্রোনাউন।
এখন খেয়াল করেন যে দেয়ার ইজ নান হু ডাজ নট লাইক হিম, এমন কেউ নাই যার তাকে পছন্দ করে না। ও এই যে এই সাইডে দেখেন দেওয়া আছে অলরেডি স্যার হু, আর এই ডাজ নটটা অর্থজন্দ্র আসে, তাহলে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে এই সেন্টেন্সে যে বাটটা দেখতেছেন এই বাট মানে কিন্তু বুঝাই নাই, কিন্তু বুঝাইলে তাকে বলতাম কনজাংশন, বাট এই বাট দিয়ে বুঝাইছে যে এমন কেউ নাই যে তাকে পছন্দ করে না, তাহলে এই যেটা আমাদের রিলেটিভ প্রোনাউনের কাজ করছে। মনে থাকবে স্যার? ফেসবুক গ্রুপে ফিচার অপশন আছে, হ্যাঁ ফেসবুক গ্রুপেই ফিচার অপশন আছে, একটু খেয়াল করে দেখেন। আচ্ছা পরেরটাই খেয়াল করেন কি বলছে, ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্ট। ইউ আর বাট এ চাইল্ড, তুমি তো মাত্র একটা শিশু। তাহলে এই যে বাট রাইট মানে অনলির অর্থ প্রদান করছে, ইউ আর বাট এ চাইল্ড, তাহলে এখানে যে বাট দেখতেছেন এই বাট দিয়ে বুঝাইছে কি অনলি বা জাস্ট, তুমি তো মাত্র একটা শিশু। তাহলে তুমি মাত্র কি একটা শিশু, তাহলে তুমি একটা শিশু, তাহলে তুমি মাত্র, এই যে মাত্রর কথার আগে যে আর দেওয়া আছে এই আর কে মডিফাই করছে এটা। যেমন এখানে বলছে ইট ইজ বাট অনলি রাইট, তো অনলি কথাটা থাকতো না এখানে, কথাটা এমন যে ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্ট, মানে আমাদের দোষটা স্বীকার করাই একমাত্র উচিত। তাহলে আমাদের ইট ইজ রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্ট মানে এটা হচ্ছে আমাদের দোষ স্বীকার করার মানে উচিত বা ঠিক। তো সেখানে বলছে কেমন ঠিক, একমাত্র ঠিক, সবচেয়ে বেস্ট যেটাকে আমরা বলি, এই বাট রাইটটা সেই অর্থ প্রদান করে। এগুলা প্রয়োজনে ঠুটস্থ করে ফেলবেন এইগুলা, হ্যাঁ আমি এই জন্য বলছি সবচেয়ে কঠিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সহজে বোঝা যায় না। যেমন ইউ আর অনলি এ চাইল্ড যদি বলতাম তাহলে অনলি মানে একমাত্র, জাস্ট অনলি, জাস্ট জাস্ট নাও, অলওয়েজ, নেভার, এগুলো সব অ্যাডভার্বের কাজ করে। কি আমি জাস্ট এখানে অনলি লিখছি, জাস্ট লিখছি, এখানে অলওয়েজ হতে পারে, এখানে নেভার হতে পারে, এগুলো সব অ্যাডভার্বের কাজ করবে। হ্যাঁ এগুলাকে কি বলবো আমরা, অ্যাডভার্ব। ওকে তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি যে ইউ আর অনলি এ চাইল্ড অথবা ইট ইজ অনলি রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্ট, এগুলো সব অ্যাডভার্বের কাজ করবে, মনে থাকবে। বিশেষ করে এই নিয়মটা খুব ভালো করে মুখস্থ করবেন এই দুইটা সেন্টেন্স। আমি বাটের অর্থ সহ লিখছি, যেখানে অর্থ প্রকাশ করছে এটা মেন ফ্যাক্ট অর্থ, যে বাট মানে হু, আর হু রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ পরের সেন্টেন্সে দেখেন বলছে কি উই ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসেস, যখনই বাট দ্বারা কিন্তু বুঝাইছে তখন এটা কনজাংশন। হ্যাঁ কিন্তু বুঝাইলেই কনজাংশন, তাহলে যে আমরা চেষ্টা করেছিলাম কোন কিন্তু সফল হই নাই, তাহলে এই বাট মানে কিন্তু, তাই এটা কনজাংশন। হ্যাঁ পরের সেন্টেন্সে কি বলছে দেখেন, নান বাট দা ব্রেভ, তাহলে দা ব্রেভ এটা সাহসী নাউন, নাউনের পূর্বে বসছে, এটাকে বলবো কি প্রিপোজিশন, কারণ এই নাউন দিয়ে নাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণকে বুঝাই নাই, এই নাউন বাট দিয়ে বুঝাইছে ছাড়া, এই যে অ্যাকসেপ্ট, অথবা আমি লিখতে পারতাম অ্যাকসেপ্টের জায়গায় যদি উইদাউট লিখতাম আপনারা তাহলে আরো ভালো বুঝতেন, কারণ উইদাউট মুখস্থ আছে আপনাদের যে স্যার উইদাউট প্রিপোজিশন, যে নান উইদাউট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, মানে সাহসীরা ছাড়াই কারাই সুন্দরের যোগ্য নাই, যেখানে লিখছে যে শুধুমাত্র সাহসীরাই সুন্দরের যোগ্য। তাহলে হিসাব দেখেন এইখানে যে বাট, এই বাটটা দিয়ে কি অর্থ প্রদান করছে, উইদাউট এর অর্থ, যে নান বাট দ্য ব্রেভ মানে নান উইদাউট দ্য ব্রেভ, তাহলে এখানে উইদাউট দিয়ে প্রিপোজিশনের অর্থ প্রকাশ করছে। ওকে আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা, মানে প্রিপোজিশন, কনজাংশন, অ্যাডভার্ব, রিলেটিভ প্রোনাউন, আমাকে একটু জানান এই কয়টা বুঝছেন কিনা, কারণ আমি সবগুলা করার পর আবার প্রশ্ন করে বসবেন, এই জন্য বলতেছি এই পর্যন্ত এই চারটা ক্লিয়ার বুঝছেন কিনা। আচ্ছা এর পরের প্রশ্নে আমরা আসি, এগুলার পরেরটায় ভার্বেরটাই বলছেন, বাট মি নো বার্ডস মানে আমার কাছে কিন্তু কিন্তু করো না, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর এই বাট মানে কিন্তু কিন্তু করা। হ্যাঁ যে আমার কাছে কিন্তু কিন্তু করো না, তাহলে এটা হচ্ছে কি ভার্ব, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, মানে ইম্পারেটিভ সেন্টেন্সে শুরু হয় ভার্ব দিয়ে, তাই এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, বাট মানে কিন্তু কিন্তু করা। ওকে
আচ্ছা লাস্ট ওয়ান বলছে নাউন, যে বাট মি নো বার্ডস, নো ডিটারমিনার, নো কি স্যার নেগেটিভ ডিটারমিনার বলে, হ্যাঁ নো ডিটারমিনার। ওকে, তাহলে এই ডিটারমিনারের পরে কি বসে, আপনাদের তো একটু আগে শিখেছি ডিটারমিনারের পরে নাউন বসে, কি বসে নাউন, এটা ডিটারমিনারের পরে বসছে তাই এটাকে কি বলে নাউন বলে, মনে থাকবে। তাহলে ডিটারমিনারের পরে কি বসে নাউন বসে। আচ্ছা রিলেটিভ প্রোনাউন বলছি যে দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম, এই বাট দ্বারে হু অর্থ বোঝাইছে। রিলেটিভ প্রোনাউন আগে প্রোনাউনের ক্লাস দেখে নেবেন, হ্যাঁ এর পাশে এটা সুন্দর করে আরো ডিটেলসে লেখাও আছে, দেখেন যে দেয়ার ইজ নো ওয়ান হু ডাজ নট লাইক হিম, যেমন কেউ নেই যে তাকে পছন্দ করে না। ওকে আচ্ছা স্যার তাহলে এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান যে এই পর্যন্ত ক্লিয়ার। আমরা পরবর্তীতে আবার আলোচনা করব নেক্সট পেজ থেকে, এখানে যে নিয়মগুলো দেওয়া আছে তার আগে আমি একটু শুধু এমসিকিউ গুলো একটু করিয়ে দিয়ে যাই। দেখেন প্রশ্ন করছে কি, আমার প্রথম প্রশ্ন বলছে হুইচ আন্ডারলাইন ওয়ার্ড ইউজড অ্যাজ প্রিপোজিশন, বাটটা প্রিপোজিশন অর্থ হইছে কখন, বাট দ্বারা প্রিপোজিশন হইলে মনে রাখবেন বাটকে প্রিপোজিশন কখন বলবেন, যখন বাট শব্দের অর্থ দিবে এরকম উইদাউট, কি বাট সমান সমান যখন উইদাউটের অর্থ দিবে সেটাকে বলবো প্রিপোজিশন। এটা খুব সুন্দর মনে রাখলেই সহজ হবে। এবার দেখেন যতগুলো ওয়ার্ড আছে তার মধ্যে শুধু এই একটা বাট হচ্ছে প্রিপোজিশন, যে নান বাট দ্য ব্রেভ মানে সাহসীরা ছাড়া, এখানে আমি চাইলে লিখতে পারতাম নান উইদাউট দ্য ব্রেভ, এটা হ্যাঁ এটা, তাহলে এটা হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা পরের যে বারটা দেখতেছেন সেখানে কি বলছে নো, নো ডিটারমিনার, ডিটারমিনারের পরে নাউন বসে, কি বসে নাউন, এখানে সেটা বসছে। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এই যে এইখানে এমন কোনো মা নাই তার সন্তানকে ভালোবাসে না, তাহলে দেয়ার ইজ নো মাদার, এখানে হু ডাজ নট লাইক, এখানে হু ডাজ নট লাভ হার মাদার, তাহলে হুর অর্থ দিচ্ছে এই বাট। ওকে তাহলে হু এটা রিলেটিভ প্রোনাউন, তাই এটার নাম হবে কি রিলেটিভ প্রোনাউন, যেহেতু তার মধ্যে নট কথাটাও আছে যে হু ডাজ নট লাভ, তাই এটাকে নেগেটিভ রিলেটিভ প্রোনাউনও বলে। তো এখানে নেগেটিভ রিলেটিভ কথাটা আছে শুধু, প্রোনাউন কথাটা নাই, বুঝতে পারছেন একে। আচ্ছা অন্যরা একটু আপনাকে সাহায্য করবে। তো যাই হোক আজকের মতো আমরা এখানে শেষ করব। নেক্সট নিয়মটা আমরা পড়বো হচ্ছে, আমাকে একটু পেজ নাম্বারটা উল্লেখ করে দিবেন। এখানে ডাউন কথা লেখা আছে, ডাউনটা আলোচনা করেই প্রয়োজনে যাব, আপনারা এভাবে লিখবেন। আমি একটু কমেন্ট লিখতে বলি তাহলে আমার ক্লাস শুরু করতে সুবিধা হবে। নেক্সট ক্লাসটা 238 ডাউন থেকে, ওকে এটুকু একটু কমেন্ট করবেন যে 238 পেজের ডাউন থেকে। ওকে আমরা নেক্সট ক্লাসটা করব 238 পেজের ডাউন থেকে, মনে থাকবে না, একটু কমেন্ট করে ফেলেন সবাই যেন পরবর্তীতে ক্লাস করতে সুবিধা হয়। ওকে ওকে কমেন্ট পেয়ে গেছি, ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে হ্যাঁ পিডিএফ গ্রুপে দেওয়া হয়েছে, না পেয়ে থাকলে 2-1 দিন অপেক্ষা করবেন বা আমাদের পেজে আবার একটু টেক্সট দিবেন যে ভাইয়া পিডিএফ পাই নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে আবার একটু পিডিএফটা দিয়ে দেন, হ্যাঁ তখন আপনাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে, কেমন।